আমি সত্যি কিছু জানি না, তোমার ভুল হয়েছে। মামা শেষবারের মতো জিজ্ঞেস করছে আমার বউকে কোথায় নেওয়া হয়েছে। আরে আমি কিছু জানি না, তোমার বিশ্বাস হয় না? ফাইজানের দৃষ্টির ধার বাড়ল, শীতল কণ্ঠে বলল, বারবার সুযোগ দিতে আমার ভালো লাগে না মামা। যদি আমি আজ রাতে আমার বউকে না পাই সহি সালামতে, আমি আপনাকে এবং আপনার ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মারব। কোনো দেশের আইন কিচ্ছু করতে পারবে না। তাই বাঁচতে হলে মুখটা খুলুন। দেলোয়ার স্তব্ধ হয়ে গেল। তার সামনে যেন ফাইজান নয়, কোনো দয়ামায়াহীন দানব বসা। শিরদাঁড়া বেয়ে নেমে গেল শীতল স্রোত। শুকনো ঢোক গিলে বলল, আমি সত্যিই জানি না, তবে এটুকু জানি এর পিছনে কে আছে। ফাইজানের ঘরের বাহিরে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। দরজার ওপার থেকে শোনা যাচ্ছে রাশাদের ক্রোধিত স্বর। বডিগার্ড, পুলিশ সবাইকে আগ্রাহ্য করে সে অফিসে প্রবেশ করবে। মুখোমুখি হবে সে ফাইজানের, কিন্তু কেউ তাকে যেতে দিচ্ছে না। শুধু মেকি আশ্বাস দিয়ে বলছে, আপনি শান্ত হন। কিন্তু রাশাদ তো শান্ত হবার পাত্রটি নয়। শান্ত তো ছিল যখন সেই রাতে কবরস্থানে ফাইজান এসে বলেছিল, আপনি আজ দেরি করে বাড়ি যাবেন। খুব বড় একটা ষড়যন্ত্র হতে চলেছে, আজ রাতেই বাস্তবায়িত হবে। আমি ষড়যন্ত্রের মূলে যেতে চাই। আপনি শুধু আমাকে সহায়তা করবেন, আমি আপনাকে কিচ্ছু হতে দেব না। শুধু একটু ধৈর্য ধরতে। রাশাদ কি সবকিছু জেনে তার কথা মেনে নেয়নি? তবে আজ কেন এই দশা হলো? কেন তার প্রিয় বোনকে অপহরণ করা হলো? এত রাত হবার পরও তার খোঁজ পাওয়া যায়নি। এই প্রশ্নগুলোর উত্তর কি দিবে না ফাইজান? অবশেষে ফাইজানের নির্দেশে প্রবেশ করতে দেওয়া হলো। রাশাদ প্রবেশ করতেই ফাইজানের কলার চেপে ধরল। তীব্র রাগে ফেটে পড়া হৃদয়ে সংবরণে পরদে থাকলো না। ফাইজানকে প্রশ্নবিদ্ধ করলো, আমার বোন কোথায়? সব না, আপনার নখদর্পণে। ফাইজানের কাছে উত্তর নেই, সে চুপ রইল। রাশাদ শান্ত মূর্তিতে অধিক ক্ষিপ্ত হলো। বিক্ষুব্ধ হয়ে বলল, আমার আপনাকে কোনো দিনই পছন্দ নয়। আমি শুধু বাধ্য হয়ে আমার বোনকে আপনার সাথে বিয়ে দিয়েছি। সারাটা সময় আমি দুশ্চিন্তা করতাম, আমার ছোট বোনটা কি আদৌ সুখী হবে। আমার বোনটা যখন আমাকে বলেছিল ভাইজান আমি তার সাথে সুখী, আমি বিশ্বাস করেছিলাম। আজ সেই বিশ্বাসই চুরমার হয়ে গেল। আমার বোন কই? আপনি কি ভেবেছিলেন আমি জানবো না? ওরা আপনার জন্য আমার বোনকে অপহরণ করবে? আমাকে সবকিছু থেকে সরিয়ে রাখলেই আমি টের পাবো না ভেবেছেন? রাশাদের সকল আরব মাথা নত করে শুনছে ফাইজান, কিন্তু মুখে তার রাহ নেই। রাশাদ তার নীরবতায় আরো উন্মাদ হলো। রাগের সমস্ত শক্তি দিয়ে তাকে ঘুষি মেরে বসলো। ফলে ফাইজানের ঠোঁটের কিছু অংশ কেটে গলগলিয়ে বেরিয়ে এলো রক্ত। তাও রাশাদের রাগ কমলো না। ফাইজান তাকে বাধাও দিল না। এটা তার প্রাপ্য, কারণ সে হুমায়রাকে নিরাপদে রাখতে পারেনি। শেষমেশ রাশাদ ফাইজানকে ছেড়ে দিল। হাঁটু গেড়ে তার সামনে বসে কাতর কণ্ঠে বলল, আমার বোনটাকে ফিরিয়ে আনুন। আমার এই পৃথিবীতে আছেই হাতে গোনা 3টে মানুষ, আমি ওকে হারাতে চাই না। ঘড়িতে সময় কত জানা নেই হুমায়রার। বদ্ধ অবস্থায় সে পড়ে রয়েছে বিকেল থেকে ঘরটিতে। বাহিরের পরিস্থিতি বোঝার উপায় নেই। মাথার উপর বাল্বটির আলো ক্রমশ কমে আসছে। জানালাগুলো পেরেক দিয়ে আটকানো, যেন কেউ বুঝতেই না পারে এটা সকাল না রাত। এখানের পাহারা খুব কড়া। জুবাইদা এক মুহূর্তের জন্য তার সামনে থেকে সরেনি। বাইরে 3টে ছেলে দাঁড়িয়েছে, যেন হুমায়রা স্বপ্নেও পালাতে না পারে। হুমায়রার শরীর ঝিমিয়ে আসছে। হাতের বাঁধন এত শক্ত যে ব্যথায় টনটন করছে। ক্ষুধা পিপাসা আরও দুর্বল করে দিচ্ছে তনু। চোখ বুজে আসতে নিলেই জুবাইদা হিনহিনে স্বরে বলল, আহারে, ক্ষুধা লাগছে নি মন্ত্রী বউয়ের, খাউন দিমু? জুবাইদার কণ্ঠ কানে আসতে মন বিষিয়ে আসলো, বিতৃষ্ণা আসলো কণ্ঠে। আপনার হাত থেকে খাওয়ার থেকে মরণ ঢের ভালো। আপনি মা নামে কলঙ্ক। জুবাইদা হাসে, তারপর চেপে ধরল হুমায়রার গাল। দাঁতে দাঁত পিষে বলে, তোর চোপা এত চলে ক্যারেম সেরি? রাগাইস না আমারে। কি ভাবছোস আমার ঠেহা পড়ছে তোর কথা হুনার? এত ঘৃণা, এত নিজের পেটের সন্তানের প্রতিও ঘৃণা হয় কারোর? হুমায়রার গাল ছেড়ে দিল জুবাইদা। তাচ্ছিল্য ভরে বলল, বাচ্চা কি সাদের নি? তোরা হইছস ওই কুত্তার বাচ্চার ভোগের ফল। আমি কেন ভালোবাসুম ভোগেরে তোগরে? রাশাদ তাও কামের ছেলে, পোলা বুড়া বয়সে খাওয়াইতে পারবো। তুই কি কামের? তাও সেই পোলার বিরুদ্ধেই ষড়যন্ত্র করলেন, তাকেই জেলের ভেতরে পাঠালেন। হুমায়রার কণ্ঠে অসীম ঘৃণা। মুখ খিচে এলো। জুবাইদা হেসে বলল, ওই বাড়ির হক গলেরে ঘেন্না করি আমি। পালাইছি তো ওই দিন, কিন্তু প্রত্যেক সময় মরণ জ্বালা ভুগছি। কাউসার কি মানুষ আসিল? সুযোগ খুঁজছিলি খালি। গ্রামে তো সুযোগ পাওয়া যায় না। একদিন পাইলাম, চেয়ারম্যানের বাড়ি জব্বার সাহেবের লগে দেখা হইল। বউ মরা বেড়ার লোভ হইল আমারে। আমিও তককে থাকলাম, কখন এই জাহান্নাম ছাড়মু। তোগর লগে সব সম্পর্ক তো আমি বাড়ি ছাড়ার সময় চুকাই আইছি।
পাইছিলাম সোনার আশায়, সোনার খনি পাইছি। শহরে যায় জব্বার সাহেবের বাড়িতে কামে ঢুকলাম, বেডার লগে হইলাম, বেডাও মজলো, ফাঁকে বিয়া করলাম। আমি জানতাম কাউসারে কিছু যায় আইব না। জব্বার সাহেব এখন আমার সব, আমার সোনার খনি। তুই যদি ফাইজানের বউ না হইতি, তাহলে আমি তোর মুখও দেখতাম না। হুমায়রার মনে হলো জুবাইদা মানুষের পর্যায়ে পড়ে না। কেউ ঠিক বলেছিল, নারী যখন নষ্ট হয়ে যায় তার থেকে ক্ষতিকারক বস্তু আর কিছুই হতে পারে না। না জানে এখন ভাইজানের কি অবস্থা। ভাইজান কি ওদের পাতানো ফাঁদে পা দিয়ে দিবে? চিন্তার ঘোর কাটতেই দরজা খোলার শব্দ এলো। জুবাইদা ঘটা করে মাথায় কাপড় দিল। জব্বার সাহেব ঘরে প্রবেশ করলেন। সেই সাথে প্রবেশ করলো ফরিদ। ফরিদকে দেখেই হুমায়রার মুখখানা উজ্জ্বল হয়ে উঠল। ফরিদ হুমায়রাকে একবার দেখে চোখ সরিয়ে নিল। জুবাইদাকে উদ্দেশ্য করে বলল, ইনি এ আমার বউ, সম্পর্কে ফাইজানের শাশুড়ি, সেই সম্পর্কে আমি ফাইজানের দ্বিতীয় শ্বশুর হই। বলেই কুৎসিতভাবে হাসল জব্বার সাহেব। জব্বার সাহেব হাসি থামিয়ে বলল, এর জন্যই তো ফাইজানের মূল্যবান বউরে কবজা করলাম। তা একবার কন, আপনি আমার এই সাহায্য কেমনে করবেন? হুমায়রা ফরিদের দিকে চেয়ে আছে। সে জব্বারকে সাহায্য করবে, ফাইজানের ক্ষতি করবে? কাতস্বরে বলল, হুমায়রা, তুমি ছোট মানুষ, এইসবে পড়ো না। রাজনীতিতে কেউ অপন্ন। ফরিদ ভাই, আপনি ওনাকে ঠকাবেন? উনি আপনাকে অনেক বিশ্বাস করে, আপনি ওনার অনেক ভরসার জায়গা। খুব শান্ত স্বরে কথাটা বলল ফরিদ। এর মাঝেই নাদিম ছুটে এলো। মোবাইল এগিয়ে দিল জব্বার সাহেবের কাছে। মোবাইলটা হাতে নিতে চোখ বড় বড় হলো জব্বারের। দেলোয়ার সাংবাদিকদের সামনে বসা, দরাজ স্বরে সে স্বীকারোক্তি দিচ্ছে। কিতাব চৌধুরী ভাই তার বড় ভাইয়ের গ্রেপ্তারের প্রতিশোধ নিতেই ফাইজানের উপর আক্রমণ করছে, আর সে কারণেই তার স্ত্রী অপহরণ করছে। ফাইজানের শ্বশুরকে সে মারিয়েছে। সংবাদটা শুনতেই মুখের রং বদলে গেল জব্বারের। ফরিদ তখন বলল, বলেছিলাম ও অনেক ধূর্ত। তাইলে এখন ও দাদা বাড়ি আছে, ওখানে কিছু টাকা রেখে দুধকে ফোন দিন। ওখানে ওখানে চাবি আমি দিচ্ছি। কালো টাকা লুকানোর জন্য সেটা খুব ভালো জিনিস। শুধু তাই নয়, ওর সব সম্পত্তি ওর মার নামে করা হয়, যেন মনোনয়নের ক্ষেত্রে ঝামেলা না হয়। শুধু তাই নয়, ভোটার দিলেও ইচ্ছে করে ব্যালট পরিবর্তন করতে সুযোগ দিয়েছিল, যেন কেতা সাহেবকে ফাঁসাতে পারে। এইগুলো যথেষ্ট ওকে টাইপ করার জন্য। দেরি করবেন না। ফরিদের কথায় তড়িঘড়ি করে বেরিয়ে যান জব্বার সাহেব। তার পেছনে জুবাইদাও বেরিয়ে যায়। সেই সুযোগে ফরিদ হুমায়রার কাছে এসে বলে, চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। ফরিদ ভাই, আপনি ওনার ক্ষতি করেন না। ফরিদ উত্তর দিল না। সে বিনা উত্তর দিয়ে বেরিয়ে গেল। আধা ঘন্টার মধ্যেই ফরিদের কথা মতো সব কাজ করলো জব্বার। পুলিশকে জানালে তারা রেড দিল, কিন্তু সেটা নিয়ে খুব একটা হুল্লোড় নজরে এলো না। ফলে জব্বার অস্থির হলো। বিচলিত গলায় বলল, কিছু হইল না তো? হবে, সময় দিন। আর কত সময়? আজিব, সময় তো লাগবে নাকি? সব কি আর সাথে সাথে হয়? ফরিদের দায়সারা কথায় বিরক্ত হলো জব্বার। সে উঠে দাঁড়ালো, ফ্যাসফ্যাসে গলায় বলল, আমার কাছে তো সময় নাই ভাই। ওরে টেকনিক দিয়া না পারলে মনের দিক দিয়া ভাঙ্গা দেমো। মানে? বউয়ের লাশ বিক্রি করে কি শান্তি পেলে ফাইজান? জব্বার সাহেব বেশ দৃঢ় কণ্ঠে কথাটা বলল। ফলে ফরিদের কপালে তীক্ষ্ণ ভাঁজ পড়ল। সে সাথে সাথেই বলল, বাজে ফাঁসবেন কিন্তু জব্বার সাহেব। কত খুন করছে, একবারও কি ফাঁসছি? আপনার বোনের খুনরাও তো করছে, আপনিও ধরতে পারেননি। কথাটা শুনতে স্তব্ধ হলো ফরিদ। গায়ের লোম দাঁড়িয়ে গেল। ছাইচাপা ক্রোধ, রাগ, কষ্ট মস্তিষ্কে এসে ভর করল। জব্বার আগাতে গেলেই সজোরে তাকে প্রহার করে ফরিদ। নিজেকে আর শান্ত রাখতে পারল না ফরিদ। সাথে সাথেই জব্বারের লোকেরা তাকে ঘিরে ধরল। ইচ্ছে মতো তাকে মারল তারা। এলোপাথারি মারে রক্তে ভিজে গেল শরীর। এই গোলযোগে ফরিদের মোবাইলটা পড়ে গেল। সেটা পেল নাদিম। সেখানে দেখতে পেল ফরিদ এখানে লোকেশন শেয়ার করে রেখেছে ফাইজানকে, যা ইতিমধ্যে ফাইজান দেখেছেও। সাথে সাথেই সে বলে উঠল, জব্বার মামা, ফরিদ ভাই ফাইজান রে আমাদের ঠিকানা দিয়েছে। জব্বারের মুখভাব বদলে গেল। কঠিন স্বরে বলল, মাইরা লাই এটাই, আর আগুন লাগাই দেই। ঠিক তখনই পুলিশের সাইরেন শোনা গেল। ফলে ধরা পড়ার ভয়ে জব্বার সহ ফরিদকে রেখেই তড়িঘড়ি করে বেরিয়ে গেল। স্টোর থেকে কেরোসিন বের করে যারা বাড়িতে ছিটিয়ে দিতে থাকলো এবং আগুন ধরিয়ে দিল বাড়িটা। এর মাঝে ফোর্স এসে তাদের ধরল। জব্বার, নাদিম, জুবাইদাকেই পার পেল না। ফাইজানের গাড়ি যখন পৌঁছালো তখন দাউ দাউ করে জ্বলছে পুরনো বাড়ির একাংশ।
জ্বলন্ত অগ্নিশিখার দাপট ক্রমশ প্রবল বেগে বাড়ছে, তার শক্ত থাবা ধীরে ধীরে বিস্তার করছে বাড়ির এক অংশ। ফাইজান এবং রাশাদ স্তব্ধ তাকিয়ে রইল জ্বলন্ত অগ্নিকাণ্ড দেখে। কিছু না বলে উম্মাদের মতো তারা ছুটল সেই কুণ্ডে, গলা ছেড়ে ডাকলো, হুমায়রা, হুমায়রা! তাদের সাথে আসা ফাইজানের সচিব তানভীর এবং পুলিশ তাদের সাথে সাথেই বাধা দিল। রাশাদ উগ্র হয়ে গেল, ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে, ভেতরে আমার বোন। স্যার, ফোর্স ভিতরে গেছে, আপনার একটু ধৈর্য ধরুন প্লিজ। ফাইজানের অস্থিরতা বাড়ল, পুরানো কিছু বাজে স্মৃতি মুহূর্তের মাঝে জীবন্ত হয়ে গেল যেন। তানভীরের উদ্দেশ্যে বলল, আমার হাত ছাড়ো তানভীর, দেখতে পাচ্ছ না আগুন লেগেছে? জি স্যার, দেখছি আগুন জ্বলছে, তাই আপনাকে যেতে দিচ্ছি না। আমরা খবর দিয়েছি ফায়ার সার্ভিসকে, তারা এসে পড়বে। এখানে পুলিশ আছে। প্লিজ স্যার, আপনার সিকিউরিটি নিয়ে ছেলেখেলা করতে পারবো না আমরা। রাখো তোমার সিকিউরিটি, ছাড়ো আমাকে। হুমায়রা ভেতরে, নিকুচি করি সিকিউরিটি। ফাইজানের উচ্চাটন ক্রমশ বাড়ে, কিন্তু তবুও তাকে যেতে দেওয়া হয় না। দম বন্ধ লাগছে, বারবার মনে হতে লাগলো আবারও হেরে গেল, আবারও হারিয়ে ফেলল সে। নিজের সর্বস্ব দিয়ে তানভীর থেকে নিজেকে ছাড়ালো সে, ছুটে গেল জ্বলতে থাকা লেলিহান শিখাময় প্রাসাদে। কিন্তু 4-5 জন পুলিশ তাকে জাপটে ধরল, কারণ প্রতিমন্ত্রীকে তো আর আগুনে ঝাঁপ দিতে দেওয়া যায় না। ফাইজান ছোটার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো পুলিশগুলোর চাপে। ফরিদের সর্বাঙ্গে ব্যথা অবশ্যই আসছে, শরীর দাঁড়ানো কঠিন হয়ে পড়ল যেন। সুযোগ বুঝে কেউ পেটের কাছটায় ছুরি বসিয়েছে, গলগল করে রক্ত পড়ছে। হাত দিয়ে জায়গাটা চেপে ধরলো, কিছু সময় তবুও রক্ত থামছে না। হয়তো এই জন্য নিস্তেজ লাগছে সারা শরীর, কিন্তু সময় নষ্ট করার সময় নেই। পোড়া ধোয়া নাকে আসছে। পালিয়েছে সবকটা জানোয়ার, হয়তো মেয়েটাকে এখনো বেঁধে রেখেছে। মেয়েটাকে বাঁচাতে না পারলে সবকিছুই বৃথা, সব পরিকল্পনা বৃথা। এখানে আসার লক্ষ্য হুমায়রার লোকেশন জানা। ফাইজানের সূক্ষ্ম পরিকল্পনা, নির্লিপ্ততা কখনোই বোধগম্য হয় না ফরিদের। ফাইজান যে হুমায়রাকে ভালোবাসে তাতে কোনো সন্দেহ নেই তার, কিন্তু কোথায় যেন একটা ভয় গিলে খাচ্ছিল তাকে। 5 বছর আগে তো এমনই এক সকালে তার বোনটা গায়েব হয়ে গেল, পাওয়া তো গিয়েছিল নর্দমায় দ্বিখণ্ডিত। সেই স্মৃতি কি ভুলে গেছে ফরিদ? সে কখনো চায় না একই পরিণতি হুমায়রার সাথে হোক। মেয়েটার নিষ্পাপ মুখে হাফসার প্রতিচ্ছবি দেখে সে, তাই তো সুযোগটা কাজে লাগাতে চেয়েছে। ফাইজানের সাথে তার ঝামেলা অনেক আগে থেকেই। কেতাব চৌধুরী তাকে হাত করতে চেয়েছিল, প্রথমে অর্থের মোহ দিয়েছে, তারপর ক্ষমতার লোভ, কিন্তু কিছুতেই তাকে বশ করতে পারেনি, কারণ ফরিদের ভ্রাতৃত্ববোধ ছিল সবার উপরে। সে ফাইজানকে প্রচুর স্নেহ করে, তাই তারা নাদিমের সহায়তায় ফাইজান এবং ফরিদের মাঝে ফাটল ধরাতে চেয়েছিল। ফরিদের বুদ্ধি তীক্ষ্ণ নয়, কিন্তু সে বুঝছিল তাদের বিশ্বাসের মানুষের মাঝেই খুঁত আছে। উপর থেকে ফাইজানের জীবনের উপরও বিপদ ঘুরঘুর করছিল, সেজন্য জব্বার সাহেবের সাথে সে সখ্যতা করে যেন কিছুটা হলেও তাদের পরিকল্পনা বুঝতে পারে। তার পরিকল্পনা ছিল ধরি মাছ না ছুঁই পানি, কিন্তু সবকিছু এলোমেলো হলো গত কিছুদিনের ঘটনায়। আজ হুমায়রার অপহরণে ফরিদের মাথা নষ্ট হয়ে গেল। উপর থেকে ফাইজান কি চিন্তা করে শান্ত ছিল সেটাও বুঝতে পারছিল না ফরিদ। সে জানে হুমায়রার কিছু হলে ফাইজান আবারও রোবট হয়ে যাবে, অনুভূতি শূন্য একটা জড় পদার্থের মতো শুধু নিঃশ্বাস ফেলবে। যতই হোক মেয়েটি তাকে মানুষের মতো বাঁচতে শিখিয়েছিল, তাই নিজের জীবনে ঝুঁকি নিয়ে সেখানে এসেছে। টোপ দিয়েছে জব্বারকে, যখন নিশ্চিত হলো হুমায়রাকে এখানে আটকে রেখেছে। সুযোগ বুঝে সে ফাইজানকে লোকেশন পাঠিয়েছে, আর জব্বার এমন কিছু তথ্য দিয়েছে যা সম্পূর্ণ বানোয়াট, যেন জব্বার সময় নষ্ট করেন এবং ফাইজান ফোর্স নিয়ে এখানে আসতে পারে। এখন যদি সেভাবে বসে থাকে, নিজের শরীরের কথা চিন্তা করে, এতে সবকিছু বৃথা হয়ে যাবে। তাই শত কষ্টের পরও উঠে দাঁড়ালো ফরিদ, পা বাড়ালো হুমায়রার ঘরের দিকে। বদ্ধ ঘরের প্রতিটা অংশ ধোঁয়ায় ভরে গেছে, ধীরে ধীরে আগুনের তাপ বাড়ছে, দেয়াল দরজা সবকিছু জ্বলছে। একটা চেয়ারে বাঁধা হুমায়রা নিজের সর্বস্ব চেষ্টার পরও নিজেকে ছাড়াতে পারছে না। সে ভাঙা স্বরে চিৎকার করছে, কেউ আছো, কেউ আছো? কিন্তু কেউ সাড়া দিচ্ছে না, সবাই পালিয়েছে। ধীরে ধীরে আগুন ছড়িয়ে যাচ্ছে ঘরে। হুমায়রার মনে হলো আজ বোধহয় তার আর ফেরা হবে না, এটাই তার শেষ দিন। চিৎকার করতে করতে কণ্ঠ শুকিয়ে এলো, অষ্টাদশী এবার ভেঙে পড়ল, ঠোঁট ভেঙে কান্না এলো। বুকখানায় আতঙ্ক, ভয় চেপে ধরল, বাঁচার ইচ্ছেতে ছটফট করতে থাকলো সে। চিৎকার করে কাদার শক্তিটুকুও নেই। চোখের সামনে ভেসে উঠল প্রিয় মুখগুলো, দাদি, ভাইজান, ইলহা, শরীফা, চামেলি আর ফাইজান। ফাইজানের কথাটা মনে হতেই বাঁচার ইচ্ছে যেন দ্বিগুণ হলো। মানুষটি তাকে ছাড়া কি করে থাকবে? এখনো মনে আছে ফাইজান তাকে বলেছিল, তোমার কিছু হয়ে গেলে আমি হয়তো পাগল হয়ে যাব। ফাইজানের কথাটা স্মৃতিতে উন্মোচিত হতেই অস্থিরতা বাড়ে। ছটফট করতে থাকে সে বাঁচার জন্যে, গলা ছেড়ে চিৎকার করে সাহায্যের জন্যে, চেয়ার নাড়াতে থাকে বাঁধন থেকে মুক্তির জন্যে। একটা সময় চেয়ার কাত হয়ে যায়, ফলে চেয়ার সহ সে মাটিতে পড়ে যায়। আগুনের তাপ বাড়ছে, চোখ বেয়ে অশ্রু ঝরে। কাতর স্বরে ডাকে, কেউ আছো, আমাকে মুক্তি দাও, আমি বাড়ি যাব। জীবন মৃত্যু এই দুটোর ব্যাপার সৃষ্টিকর্তার পরিকল্পিত থাকে, সেই পরিকল্পনার 1 ইঞ্চি বহির্ভূত কিছুই ঘটে না। তাই তো শত কষ্ট হলো ফরিদ ঠিক পৌঁছালো হুমায়রার কাছে। রক্তাক্ত ফরিদকে দেখে হুমায়রার উৎকণ্ঠা বাড়ল। ফরিদ ভাই, আপনার এই অবস্থা কেন? ফরিদ দড়ি খুলতে খুলতে খুব কষ্টে বলল,
সময় নেই বোন, তুমি এক দৌড়ে বের হয়ে যাবা। ফাইজান বোধহয় চলে এসেছে। কথাটা শেষ করতে পারল না সে, তার পূর্বেই দৃষ্টি ঝাপসা হয়ে আসতে শুরু করলো। শরীর অসাড় হতে শুরু করলো। হুমায়রার বাঁধন কেবল কিছুটাই খোলা হয়েছে, তার আগে ফরিদ ঢলে পড়ল মাটিতে। হুমায়রা তাকে কান্না মিশ্রিত ভাঙা স্বরে ডাকলো, ফরিদ ভাই ওঠেন। কিন্তু ফরিদ ভাই সাড়া দিলেন না। হুমায়রার কাতর কণ্ঠ পৌঁছালো না তার কানে, সে ডুবে গেল যেন চিরনিদ্রায়। হুমায়রা আবারও বাঁচার আশায় চিৎকার করলো, কেউ আছো? ফরিদ ভাইকে বাঁচাও, উনি মরে যাবেন। জ্বলছে ঘর, জ্বলছে বাঁচার ইচ্ছে। ধোয়ার আচ্ছাদনে নিঃশ্বাস নেওয়াও দায়। ফরিদ জ্ঞান শূন্য হয়ে মাটিতে পড়ে রয়েছে। হুমায়রাও মাটিতে চেয়ার বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। ধোঁয়ায় কাশছে সে, ঘামছে, কষ্ট হচ্ছে, তবুও চোখ দরজায়। এই বুঝি ফাইজান এলো। শেষ রক্ষে হলো অবশ্য। ফায়ার ব্রিগেডের দামালেরা চলে এলো এক বুক সাহস নিয়ে। ঘর এবং মানুষগুলো গ্রাস করতে পারল না। জানালা ভেঙে অবশেষে দুইজনকেই বের করা হলো। হুমায়রা বারবার তাদের একটা কথাই বলছিল, ফরিদ ভাইকে হসপিটাল নিতে হবে। ফুসফুসে ধোয়া যাওয়ায় কথা বলতেও কষ্ট হচ্ছে। অবশেষে অগ্নিকুণ্ড থেকে দুজনকেই বের করা হলো। হুমায়রা বের হতেই ফাইজানের কলিজায় যেন পানি এলো। তাকে জাপটে ধরে থাকা মানুষদের ছিটকে সরিয়ে ছুটে এলো সে। বুক অব্দি আসা ক্ষুদ্র মেয়েটিকে জড়িয়ে ধরল সে, এতটাই শক্ত করে ধরল যেন কেউ তাকে ছিনিয়ে নিতে না পারে। ফাইজানের বাড়ন্ত হৃদস্পন্দন কানে আসছে হুমায়রার। বুক ভরে নিঃশ্বাস নিল সে। ফাইজান অজস্র চুমুতে ভরিয়ে দিল তার মুখশ্রী। মানুষটি কাঁপছে। রাশাদ বোনকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন বোনকে জড়িয়ে ধরে বলল, ক্ষমা করে দিস, তোকে নিরাপদে রাখতে পারিনি। তোর ভাইজান আসলেই ব্যর্থ। বুক এখনো কাঁপছে রাশাদের। মনে মনে হাজারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল সে। অপরদিকে স্ট্রেচারে করে অগ্নিকুণ্ড থেকে বের হলো ফরিদ। তাকে দেখতেই আনন্দগুলো মিইয়ে গেল। রক্তাক্ত ও ফরিদ ভাইকে দেখে রক্তশূন্য হলো ফাইজানের মুখশ্রী। ঠিক কী প্রতিক্রিয়া দিবে বুঝে উঠল না মস্তিষ্ক। শুধু স্তম্ভিত ব্যথিত নয়নে তাকিয়ে রইল ফরিদের নিথর শরীরের দিকে। হাসপাতালের করিডোরে বসে রয়েছে রাশাদ, হুমায়রা এবং ফাইজান। অপারেশন থিয়েটারে ফরিদের অপারেশন চলছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, অবস্থা ভালো নেই। ডাক্তাররা কিছুই জানাচ্ছে না। রাত তখন গভীর, অথচ হাসপাতালের বাইরে সাংবাদিকদের ভিড়। সবাই একবার ফাইজান এবং হুমায়রার সাথে কথা বলার জন্য উৎসুক হয়ে আছে। জব্বার, নাদিম, জুবাইদা এবং তাদের সাঙ্গপাঙ্গ এখন জেলে। এটাই তাদের আগামী সকালের হেডলাইন। সিকিউরিটি কড়া করে দেওয়া হয়েছে, ফলে কেউ ফাইজানের সাথে কথা বলার সুযোগ পেল না। হুমায়রাকেও অনেকক্ষণ অক্সিজেন দিতে হয়েছে, তার স্যাচুরেশন ড্রপ করেছিল। এক বোতল স্যালাইনও দেওয়া হয়েছে, কিন্তু এখন মেয়েটা স্বাভাবিক। রাশাদ খুঁজে খুঁজে একটা বিস্কিটের প্যাকেটার পানি নিয়ে এলো। হুমায়রা তা গোগ্রাসে মুখে দিল। সেই দুপুর থেকে কিছুই খাওয়া হয়নি। শুকনো বিস্কিট তার কাছে অমৃতের মতো লাগলো, কিন্তু একটা বিস্কিটের উপর খেতে পারল না, গলা থেকে নামলো না। ফরিদ ভাইয়ের কথা মনে পড়তেই দৃষ্টি ঝাপসা হয়ে এলো নোনা জলে। আজকে মানুষটার এই অবস্থা শুধু তার জন্যে। সে যদি এত বড় রিস্ক না নিত তাহলে বোধহয় তার বাঁচা সম্ভব ছিল না। অপরদিকে ফাইজান বসে রয়েছে প্লাস্টিকের চেয়ারে, মুখখানা শান্ত, চোখ শুকনো, অথচ বুকে ঝড় বয়ে যাচ্ছে। কাঁদতে ইচ্ছে করলেও অশ্রুরা হরতাল করে। অনুভূতিগুলো অবশ্যই আছে, শুধু বারবার হাফসার মৃত্যুর দৃশ্যটি চোখে ভাসছে। আজ ফরিদ ভাইকে হারালে নিজেকে ক্ষমা করতে পারবে না ফাইজান। হাফসার মৃত্যু প্রতিনিয়তই চাবুকের মতো তাকে প্রহার করে। অনুভূতিহীনের খোলস পড়ে সেই প্রহার সহ্য করে এসেছে সে। প্রত্যেক মুহূর্তে নিজের অপারগতাকে অচিন প্রকোষ্ঠতে লুকিয়ে তাকে বাঁচতে চেয়েছে। কিন্তু ফরিদ ভাইয়ের বেলাতেও কি সে এমন করতে পারবে? ফরিদ ভাই শুধু তার সহকর্মী ছিল তা নয়, একজন বন্ধু ছিল, মেন্টর ছিল। তাদের স্বভাব আলাদা ছিল, চিন্তাধারা আলাদা ছিল, কিন্তু তারা একে অপরের ঢাল ছিল। বিশ্বস্ত সহযাত্রী পাওয়ার মতো সৌভাগ্য সবার হয় না, কিন্তু সব হারিয়েও ফরিদ ভাই ছিল ফাইজানের সাথে। হাফসার মৃত্যুর পর মানুষটি তার সব হারায়, তবুও কোনো কাঠগড়াতে দাঁড় করায়নি ফাইজানকে। কখনো তাকে ছেড়ে যায়নি, নিষ্ঠার সাথে তার পাশে থেকেছে প্রতি মুহূর্তে। ফাইজানের মনে হলো তার বুকের পাশে যখন বুলেট চিরে গিয়েছিল তখনও এতটা যন্ত্রণা হয়নি যতটা আজ হচ্ছে। একটাবার ফরিদ ভাইকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছা করছে। ডাক্তারের কথাগুলো কেমন ভাসমান শোনালো। ফাইজান তার দিকে তাকিয়ে রইল কিছু সময়, কিন্তু তার কাছে সবটাই দুঃস্বপ্ন মনে হতে লাগলো। এই ঘুম ভাঙলেই আবার রোদেলা সকাল দেখবে সে, কিন্তু তেমনটা হলো না। ফাইজান দাঁড়িয়ে রইল ঠায়, কিন্তু ফরিদ ভাই ফিরলেন না। তাকে কঠিন শাস্তি দিলেন, যে শাস্তি চিরটাকাল তাকেই বয়ে চলতে হবে। জুম্মাবাদে ফরিদের জানাজা হলো। শরীফা ছেলেটার লাশ ধরে খুব কাঁদলেন, কাঁদলো হুমায়রাও। কোথাও কোথাও নিজেকেও যেন দোষের ভাগিদার মনে হলো। কাঁদলো না শুধু ফাইজান, তার মুখখানা শক্ত হয়ে রইল, চোখ জোড়া নিষ্প্রাণ শুষ্ক। ফরিদের আপনজন বলতে তার ফুপু আর ফাইজান, আর কেউ নেই তার। তাই ফাইজান তাকে কবরে নামালো। দাফন কার্য সমাপ্তির পর বাড়ি এলো ফাইজান। কাউকে কিছু না বলে নিজের ঘরের দরজা দিল।
গতকাল রাত থেকে সে কারোর সাথে কথা বলেনি, এমনকি হুমায়রার সাথেও না। শুধু ফ্যাল করে তাকিয়েছিল ফরিদের লাশের দিকে। হুমায়রা পুরোটা সময় তার পাশে বসেছিল, হাতটা ধরে। সে জানে মানুষটা কষ্ট পাচ্ছে, ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু প্রকাশ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এর মাঝেই রাশাদ বলল, আমার যাওয়া লাগবে হুমায়রা। ইলহার সাথে কথা বলেছি, উনি বারবার ফোন করেছেন, অস্থির হয়ে গেছেন। বুঝিসই তো শরীরে যা অবস্থা। তুই কি আমার সাথে যাবি? হুমায়রা শান্ত গলায় বলল। ওনার অবস্থা তো দেখছই ভাইজান, ওনাকে ছেড়ে কি করে যাই? রাশাদ কিছু বলল না। তার বাস সন্ধ্যায় সে চেয়েছিল বোনটাকে নিয়ে যাবে, কিন্তু ফাইজানের মানসিক অবস্থায় তাকে নিয়ে যেতে বিবেকে বাধছে। বিকালের অরুণছটা শুষে ধীর পায়ে নেমে এলো ছাইরঙা সন্ধ্যা। সেই সন্ধ্যার গন্ধ মিশে আছে প্রিয়জন হারানোর বেদনা। ফাইজান তখনও নিজ ঘরের দরজা খুলেনি। সে গতকাল বিকেল থেকে না খাওয়া। হুমায়রা দরজা ধাক্কালেও সে দরজা খুলেনি। রাশাদের সময় হয়ে এসেছে, ঠিক তখনই দরজা খুলল ফাইজান। ঘুমিয়েছিল হয়তো, চোখ জোড়া কেমন ছোট ছোট হয়ে আছে। সে রাশাদের সম্মুখে দাঁড়িয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।